আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান। আমি ডেভস্কিলের ফুল স্ট্যাক ASP.NET কোর এমভিসি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ব্যাচ 12 এর স্টুডেন্ট। কোর্সের ফাইনাল প্রজেক্ট হিসেবে আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটি তৈরি করেছি সেটি মূলত একটি SaaS বেস মাল্টি ইউজার ব্লগিং প্ল্যাটফর্ম। প্রজেক্টটি লাইভ চালিয়ে দেখার আগে আমি পুরো প্রজেক্ট সম্পর্কে একটা হাই লেভেল ওভারভিউ দিয়ে আসতে চাই যেন আপনারা শুরুতেই সফটওয়্যারটি সম্পর্কে একটা ধারণা পান। আমার অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে শেয়ার থট। এখানে আর্কিটেকচার হিসেবে ব্যবহার করেছি ক্লিন আর্কিটেকচার অ্যান্ড ডোমেন ড্রিভেন ডিজাইন, সিকিউআরএস প্যাটার্ন, রিপোজিটরি প্যাটার্ন। ব্যাকএন্ড টেকনোলজিস হিসেবে ব্যবহার করেছি ASP.NET কোর, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর, ASP.NET আইডেন্টিটি, MS SQL সার্ভার, গুগল রিক্যাপচা ভার্সন 3 এবং ইউনিট টেস্টের জন্য ব্যবহার করা হয়েছে অ্যান ইউনিট অ্যান্ড মক। পুরো প্রজেক্টটিকে ডেপ্লয়মেন্টের জন্য ডকারাইজ করা হয়েছে, সেজন্য ব্যবহার করেছি ডকার। প্রজেক্টে যে সকল ফিচার আছে তাদের মধ্যে যেমন শুরুতে যদি বলি অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের জন্য ইউজার রেজিস্ট্রেশন উইথ ইমেল ভেরিফিকেশন, সিকিউর লগ ইন অ্যান্ড লগ আউট, রোল বেসড অথরাইজেশন, এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। ব্লক ম্যানেজমেন্ট ফিচারের ক্ষেত্রে একজন ইউজার শুধুমাত্র একটি ব্লগ ক্রিয়েট করতে পারবে এবং সেই ব্লগের মধ্যে সে মাল্টিপল পোস্ট ক্রিয়েট করতে পারবে। চাইলে সে পোস্টগুলোকে আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে এবং যদি সে সাথে সাথে সেই পোস্টটাকে পাবলিশ না করে তাহলে সেটা ড্রাফট পোস্ট হিসেবে সেভ হবে এবং সেই ড্রাফট পোস্টগুলোকে সে পুনরায় এডিট বা ডিলিট করতে পারবে অথবা পাবলিশ করতে পারবে। প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য থাকবে সিও ফ্রেন্ডলি ইউআরএল, যাতে প্রত্যেকটা ব্লগ পোস্টকে আলাদাভাবে ডিফাইন করা যায় এবং সে লিঙ্ক শেয়ারের মাধ্যমে যে কাউকে শেয়ার করতে পারে। প্রত্যেকটা ব্লগ পোস্টে মাল্টিপল ক্যাটাগরি অ্যাসাইন করা সম্ভব, মাল্টিপল ট্যাগ অ্যাসাইন করা সম্ভব, যত সহজেই সার্চ করে বের করা যায়। এছাড়াও ব্লগ পোস্ট করার জন্য ব্যবহার করা হয়েছে মার্কডাউন এডিটর। একজন ব্লগার চাইলে কোনো ইউজার বা রিডারের কমেন্ট অ্যাপ্রুভ করতে পারবে অথবা রিজেক্ট করতে পারবে। এক্ষেত্রে যে কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করবে সেগুলো ব্লগের নিচে বা পোস্টের নিচে শো হবে, আর যেগুলো রিজেক্ট করবে সেগুলো শো হবে না। এজন্যই কমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে একজন ইউজার বা রিডার সে একটা পোস্ট পড়ে তার কমেন্ট করতে পারবে এবং নেস্টেডভাবে সেগুলো রিপ্লাই করাও সম্ভব। কন্টেন্ট মডারেশনের ক্ষেত্রে একটা পোস্ট দেখে চাইলে যদি মনে করে যে একজন ইউজার এটা কোনো কিছু ভায়োলেট করতেছে তাহলে সে পোস্টে রিপোর্ট করতে পারবে এবং অ্যাডমিন সাপোর্ট সেই রিপোর্টটাকে রিভিউ করে যদি মনে হয় যে এই পোস্টটাকে ব্যান করা দরকার তাহলে সে পোস্টটাকে ব্যান করতে পারবে অথবা চাইলে পুরো এন্টায়ার ব্লকটাকেই ব্যান করে দেওয়া সম্ভব। অ্যাডমিন প্যানেল ফিচারের মধ্যে থাকবে ড্যাশবোর্ড ওভারভিউ, ব্লগ ম্যানেজমেন্ট, যেখানে সবগুলো ব্লগ দেখা যাবে। চাইলে প্রত্যেকটা পার্টিকুলার ব্লগের মধ্যে কি কি পোস্ট আছে সেগুলো দেখা যাবে, অর্থাৎ পোস্ট ম্যানেজমেন্ট থাকবে। ইউজার ম্যানেজমেন্ট, সেখানে ইউজারকে যে কোনো রোল অ্যাসাইন করা সম্ভব। এছাড়াও থাকবে রোল ম্যানেজমেন্ট, যেখানে রোল অ্যাড করা বা রোল ডিলিট করা যাবে। এছাড়াও থাকতেছে কন্ট্যাক্ট মেসেজেস ম্যানেজমেন্ট, যেখানে ইউজারের করা মেসেজগুলো পড়া যাবে এবং চাইলে তাদেরকে রিপ্লাই করতে পারবে অ্যাডমিন বা সাপোর্ট। এছাড়াও থাকতেছে অল ব্লগ বা পোস্ট ভিউ করার ব্যবস্থা এবং সেটিংস থেকে অ্যাডমিন বা সাপোর্ট তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপডেট করতে পারবে। সিকিউরিটি ফিচারের ক্ষেত্রে থাকতেছে সিকিউর অথেন্টিকেশন ফ্লো, এসকিউএল ইনজেকশন প্রোটেকশন, স্ক্রিপ্ট ইনজেকশন প্রোটেকশন, সার্ভার সাইড ভ্যালিডেশন, ইরর লগিং অ্যান্ড হ্যান্ডেলিং, প্লেইন টেক্সট কমেন্ট ফর সিকিউরিটি, মার্কডাউন বেসড ব্লক এডিটর। আপনারা এখন যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা। এই পেজের মধ্যে মূলত যে বিষয়গুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে যে একজন ইউজার কেন এই ওয়েবসাইটটা ব্যবহার করবে, সে আসলে কিভাবে ব্যবহার করবে, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আমরা যদি স্ক্রল করি তাহলে কিন্তু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে হাউ শেয়ার থট ওয়ার্ক, হোয়াই চুজ শেয়ার থট, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি প্রথমেই একটা ব্লগ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাতে চাই যেন আপনারা বুঝতে পারেন যে এই ব্লগ ফিচারটা কিভাবে কাজ করছে। সো শুরুতেই আমি সাইন আপ বাটনে ক্লিক করে এখান থেকে চাইলে লগ ইন করে নিতে পারি যদি আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা আমি চাইলে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, যেমন আমি সেটাই করব এখন। শুরুতে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, নাম দিলাম শিশির এবং লাস্ট নেম দিচ্ছি হাসান এবং ফোন নাম্বার হিসেবে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আর জিমেইল হিসেবে আমি দিচ্ছি shishir@gmail.com।
পাসওয়ার্ড হিসাবে আমি দিচ্ছি SI। এখন সাইন আপ বাটনে ক্লিক করলে আমাকে ইমেল ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে যাবে, কারণ ইমেল ভেরিফিকেশন ছাড়া কিন্তু ব্লগ ক্রিয়েট করা যাবে না। সো রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ কনফার্ম ইওর ইমেল টু লগ ইন। সো এখন আমি এখানে মেইল ট্র্যাপ ব্যবহার করেছি ইমেল কনফার্মেশনের জন্য। সো এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে আমাকে নিয়ে এসেছে, এবং এখানে ক্লিকিং হেয়ার এই জায়গাতে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে, এবং সেটাই হয়ে গেছে যে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইমেল। তো এখন চাইলেই আমরা এখান থেকে একটা ব্লগ ক্রিয়েট করে নিতে পারি। সো আমি ক্রিয়েট ব্লকের মধ্যে ক্লিক দিচ্ছি, এবং এখান থেকে আমি আমার ব্লগের নাম দিচ্ছি সফটওয়্যার এরিনা। চাইলে আপনি যে কোনো নাম দিতে পারেন। ডেসক্রিপশন এটা অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। সো ক্রিয়েট ব্লকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা ব্লগ প্যানেল ওপেন হয়ে গেল। এখানে চাইলে কিন্তু এখন আমি নিজের মতো করে অনেকগুলো পোস্ট লিখতে পারি, সেই পোস্টগুলোকে ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। এখানে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পাবলিক পোস্ট, ড্রাফট পোস্ট, টোটাল লাইকস, টোটাল কমেন্ট সব কিছুই কিন্তু 0000, কারণ এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয় নাই। সো এখন যদি রাইট পোস্টের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। সো শুরুতে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে দেখি। আমি আমার পোস্টের টাইটেল দিচ্ছি যদি প্রোগ্রামিং লাইনে ক্যারিয়ার তৈরি করতে চান। সো এটা হচ্ছে আমার পোস্ট টাইটেল। আমি চাইলে এখানে কন্টেন্ট লিখতে পারি, এবং কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমি যে কোনো জায়গাতেই কিন্তু ইমেজ অ্যাড করতে পারবো, এবং চাইলে যে কোনো জায়গাতে ডিভাইডার অ্যাড করতে পারবো। সো অনেকগুলো ফাংশনালিটি এখানে আছে, আমরা একটু করে দেখি। শুরুতেই আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। সো আমি যদি এখানে একটা ইমেজ অ্যাড করি, সো এই ইমেজটা আমি এখানে অ্যাড করে নিলাম, এবং এখানে আমি এখন আমার কন্টেন্টটা লিখতে পারি। যেমন আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসে এই জায়গাতে বসাই দিচ্ছি। সো এই কন্টেন্টের এই জায়গাটাতে আমি চাচ্ছি যে একটা ডিভাইডার অ্যাড করতে। সো আমি চাইলে সেটাও কিন্তু এখানে করতে পারবো। যেমন আমি ডিভাইডার অ্যাড করলে এই যে ডিভাইডার অ্যাড হয়ে গেছে। সো সুন্দরভাবে সেটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমি চাইলে এই জায়গাটাকে যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, আবার চাইলে ইটালিকও করতে পারবো। আমি সিলেক্ট করে ইটালিক করে নিচ্ছি। সো নিজের মতো করে আমি পুরো পোস্টটাকে সাজিয়ে নিতে পারি। এখন যদি আমি পাবলিশের মধ্যে ক্লিক করি তাহলে এই পোস্টটা পাবলিশ হবে। তবে যদি আমি চাই যে না এখন আমি পাবলিশ করব না, এটাকে আমি পরবর্তীতে পাবলিশ করতে চাচ্ছি, তো তাতেও কোনো সমস্যা নেই, আমাকে কিছুই করতে হবে না। এটা অলরেডি ড্রাফট পোস্ট হিসেবে কিন্তু সেভ হয়ে গেছে। সো সফটওয়্যার এরিনাতে আমি আবার ব্যাক যাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা ড্রাফট পোস্ট কিন্তু অলরেডি দেখাচ্ছে। সো ড্রাফট সেকশনে গেলে আমার এই ড্রাফট পোস্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং এখান থেকে চাইলে আমার এই ড্রাফট পোস্টটাকে আমি ডিলিট করে দিতে পারি, আবার চাইলে কিন্তু এডিট করে আমার সেই আগের এডিটিং যে অবস্থা সেই অবস্থাতেই কিন্তু ফিরে আসতে পারি, এবং এখানে আমি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। সো আমি এখন এটাকে পাবলিশ করব। পাবলিশ বাটনে যদি ক্লিক করি তাহলে আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো শুরুতে বলে রাখি যে একটা পোস্টে কিন্তু মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, আবার মাল্টিপল ট্যাগ সিলেক্ট করা যাবে। ক্যাটাগরির ক্ষেত্রে চাইলে এক্সিস্টিং ক্যাটাগরিগুলোকেও সিলেক্ট করা যাবে, আবার চাইলে আমার নিজের মতো করে একটা ক্যাটাগরিও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি প্রো লিখি সাথে সাথেই কিন্তু আমার প্রোগ্রামিং চলে আসছে, কারণ প্রোগ্রামিং একটা এক্সিস্টিং ক্যাটাগরি। সো এরপরে আমি এমন একটা ক্যাটাগরি বানাতে চাই যেটা এক্সিস্টিং করতেছে না। যেমন আমি নাম দিচ্ছি সাকিব। তো সাকিব নামে তো কোনো ক্যাটাগরি অলরেডি নাই, সো এটাকেও চাইলে কিন্তু আমি অ্যাড করতে পারি। একইভাবে আমি ট্যাগ অ্যাড করতে পারি। যেমন আমি এখানে সি শার্প বা ক্যারিয়ার নামে একটা ট্যাগ যেটা এক্সিস্টিং ট্যাগ সেটা অ্যাড করতে পারি, অথবা নিজের মতো করে মাই ট্যাগ নামে একটা ট্যাক্স বানিয়ে নিলাম, সেটাকেও আমি চাইলে কিন্তু সিলেক্ট করতে পারি। ফিচার ইমেজের জন্য আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি যদি চাই এখানে এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি,
এবং পাবলিশ নাও বাটনে ক্লিক করলে এখন যদি খেয়াল করি যে এই পোস্টটা আমার পাবলিশ হয়ে গেছে এবং আমি যদি এখন আর্টিকেল বা ব্লগের মধ্যেও যাই আমি আমার এই পোস্টটা কিন্তু দেখতে পারবো। সো এখান থেকে আমি চাইলে এই পোস্টটাকে আবার এডিটও করতে পারবো, যদিও পাবলিশ করছি তারপরেও আমি চাইলে এটাকে এডিট করতে পারবো এবং আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, যেমন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো এই পোস্টটা কিন্তু এখান থেকে হারাই গেল। আপনারা যদি ল্যান্ডিং পেজের মধ্যে এই সাফ ন্যাভবারটার দিকে লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করি, ধরেন যে আমি প্রোগ্রামিংয়ের মধ্যে ক্লিক করতেছি, তাহলে প্রোগ্রামিং রিলেটেড যতগুলো পোস্ট আছে সে পোস্টগুলো কিন্তু এখানে শো হচ্ছে। একইভাবে আমি যদি অন্য একটা ক্যাটাগরি লাইক যদি আমি ক্যারিয়ার রিলেটেড একটা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ক্যারিয়ার রিলেটেড যে পোস্টগুলো আছে সে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে। অথবা এখানে যে সার্চ বক্সটা আছে এখানে যদি লেখা হয় যে প্রোগ্রামিং আর সার্চ দেওয়া ইন্টার চাপা হয় তাহলে প্রোগ্রামিং রিলেটেড ব্লগগুলোও কিন্তু এখানে চলে আসছে। একজন রিডার যদি পোস্ট পড়ার জন্য এই ওয়েবসাইটের মধ্যে আসে তাহলে সে পোস্ট পড়ার জন্য যে জায়গাটাতে যাবে সেটা হচ্ছে আর্টিকেলস অথবা ব্লগস। সো আর্টিকেলসের মধ্যে গেলে এই ওয়েবসাইটে থাকা সবগুলো পোস্ট একসাথে সে দেখতে পারবে এবং যদি সে চায় যে পার্টিকুলার ব্লগের পোস্ট পড়তে তাহলে সে ব্লগের মধ্যে যেতে পারে। যেমন আমি যদি শুরুতে আর্টিকেলসের মধ্যে যাই তাহলে এখানে সবগুলো পোস্ট একসাথে দেখাচ্ছে। সো আবার যদি ব্লগের মধ্যে যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই ওয়েবসাইটে যতগুলো ব্লগ আছে সবগুলো ব্লগকে কিন্তু একসাথে দেখাচ্ছে। সো একটা ব্লগের ক্ষেত্রে যদি লক্ষ্য করি শুরুতে দেখা যাচ্ছে সেই ব্লগের টাইটেল, এই ব্লগের যে অথর তার নাম, ইমেল অ্যাড্রেস এবং একটা ব্লগের মধ্যে আসলে কতগুলো পোস্ট আছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো এখান থেকে রিড পোস্টের মধ্যে ক্লিক করলে সেই ব্লগের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু এখানে শো হচ্ছে। সো একটা পোস্টের মধ্যে আবার দেখা যাচ্ছে যে এই পোস্টটা কবে তৈরি করা হয়েছে, কতগুলো লাইক, কতগুলো কমেন্ট আছে এবং রিড আর্টিকেলের মধ্যে ক্লিক করলে সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে অথবা এখান থেকে চাইলে সে পোস্টের মধ্যে রিপোর্ট করা যাবে। সো আমি রিড আর্টিকেলের মধ্যে ক্লিক করতেছি, এখন আমার সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। শুরুতেই পোস্টের যে টাইটেল সেই টাইটেলটা দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে সেই পোস্টের মধ্যে কি কি ক্যাটাগরি দেওয়া আছে এবং কি কি ট্যাগ দেওয়া আছে। এখান থেকে চাইলে সে পোস্টের মধ্যে লাইক করা যাবে, চাইলেই সেখানে কমেন্ট করা যাবে। কমেন্টের মধ্যে যদি ক্লিক করা হয় তাহলে এখান থেকে কমেন্ট যে প্যানেলটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। অলরেডি দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু কমেন্ট আছে। আমি চাইলে সেখানে আরও একটা কমেন্ট করতে পারি এবং এখান থেকে চাইলেও কিন্তু আমি সে পোস্টের মধ্যে রিপোর্ট করতে পারি। সো আমি একটা একটা করে ফিচার আপনাদেরকে দেখাচ্ছি। যেমন শুরুতে কমেন্ট করার বিষয়টা ক্লিয়ার করে নিয়ে আসি। সো আমি শুরুতে একটা কমেন্ট করব। সো এখানে যদি কমেন্ট করি যে ভ্যারি নাইস পোস্ট, সো এই কমেন্টটা করলে কি কমেন্ট হয়ে যাবে? না, এই কমেন্টটা করলে এটা পাবলিকলি শো হবে না, কারণ যতক্ষণ না ব্লগার এটাকে অ্যাপ্রুভ করতেছে। সো ব্লগার যদি অ্যাপ্রুভ করে এই কমেন্টটা তাহলে পাবলিকলি শো হবে। আমি কমেন্ট করে দেখি যে ভ্যারি নাইস পোস্ট কমেন্ট করেছি। তো এখন যদি আমি কমেন্টের মধ্যে যাই আবারও দেখা যাচ্ছে যে কমেন্টটা দেখা যাবে না, কারণ এটাকে অ্যাপ্রুভ করা হয়নি। সো এই পোস্টটা যার, অর্থাৎ তার অ্যাকাউন্টটা যদি আমি একটু লগ ইন করে নেই এবং লগ ইন করে এটাকে অ্যাপ্রুভ করে আবার এখানে আসি তাহলে দেখা যাবে যে এই পোস্টটা আমরা দেখতে পারবো। সো বোঝার সুবিধার্থে আমি দ্রুত লগ আউট করে নিচ্ছি এবং এই ব্লগটা যার তার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। লগ ইন করে নিলাম। সো এখন ভিজিট ইউর ব্লগ, এই অ্যাকাউন্টের যে ব্লগ সেই ব্লগের মধ্যে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে অলরেডি এখানে 3টা পোস্ট আছে, কোনো ড্রাফট পোস্ট নেই। টোটাল 23টা লাইক পড়ছে যতগুলো পোস্ট আছে তার মধ্যে এবং 4টা কমেন্ট আছে। সো রিভিউ কমেন্টের মধ্যে গেলে রিসেন্টলি যে কমেন্টটা করা হয়েছে ভ্যারি নাইস পোস্ট সেই কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। সো এই ব্লগার যদি এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করে তাহলে সেটা পাবলিকলি শো হবে, আর রিমুভ করে দিলে এটা আর কখনোই শো হবে না, বরং এটা ডিলিট হয়ে যাবে। সো অ্যাপ্রুভ করে নিচ্ছি এবং অ্যাপ্রুভ করে নিয়ে আমি আমার আগের অ্যাকাউন্টে আবার চলে যাচ্ছি, যেমন যে অ্যাকাউন্ট থেকে একটু আগে ছিলাম।
সো এখন যদি এই ব্লগের মধ্যে ঠিক এই পোস্টটার মধ্যে যাই, তাহলে খেয়াল করে দেখা যাবে যে এই কমেন্টটা কিন্তু এখন শো হচ্ছে ভ্যারি নাইস পোস্ট। সো এবং এই কমেন্টটা যে আমি করছি সেজন্য এখানে ইউ দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ডেভস্কিল ব্লগের যদি প্রোগ্রামিং লাইনে ক্যারিয়ার তৈরি করতে চান পোস্টার কথা বলা হচ্ছে। সো কোন ব্লগের কোন পোস্ট ওপেন করা হয়েছে সেটা কিন্তু ইউআরএল দেখেই বোঝা যাচ্ছে। সো একজন ব্লগার চাইলে তার ব্লগের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করে এবং সেই লিঙ্কের মধ্যে এসে সবাই সেই ব্লগের সবগুলো পোস্ট কিন্তু দেখতে পারবে, যেহেতু এটা একটা সাস বেসড মাল্টি ইউজার ব্লগিং প্ল্যাটফর্ম। আমরা যদি এই পোস্টটার একদম নিচের দিকে আসি, সেখানেও কিন্তু কমেন্টগুলো দেখা যাচ্ছে। এখন আমি এই পোস্টের মধ্যে একটা রিপোর্ট করতে চাই। সো আমি যদি রিপোর্ট করতে চাই তাহলে এই রিপোর্ট বাটনের মধ্যে ক্লিক করে রিপোর্টের মধ্যে ক্লিক দিচ্ছি এবং এখান থেকে আমি দিচ্ছি যে রুলস ভায়োলেশনের রিপোর্ট। এটা আমি চাইলে এখানে কোনো কিছু লিখতে পারি, নাও লিখতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আমি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি, যেমন দিস পোস্ট ভায়োলেট দ্য রুলস। ওকে, সো এখন যদি আমি সাবমিট রিপোর্ট বাটনে ক্লিক করি তাহলে এই রিপোর্টটা অ্যাডমিন প্যানেলের কাছে কিন্তু চলে গেছে, অর্থাৎ অ্যাডমিন বা সাপোর্ট কিন্তু এখন চাইলে এই রিপোর্টটা দেখতে পারবে এবং সে পোস্টটা পড়ার পরে যদি তার মনে হয় যে পোস্টটাকে ব্যান করা উচিত, সে কিন্তু ব্যান করতে পারবে। কোনো ইউজার যদি এই ওয়েবসাইটের মধ্যে কোনো রকম প্রবলেম ফেস করে, সে কিন্তু চাইলে কন্ট্যাক্ট আস পেজের মধ্যে যায়, সেখানে কিন্তু কোনো মেসেজ দিতে পারবে, যে মেসেজগুলো অ্যাডমিন বা সাপোর্ট দেখতে পারবে। সো এখানে তাকে অবশ্যই তার নিজের নাম এবং ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে সে কি বিষয়ে বা কি প্রবলেমের জন্য আসলে কন্ট্যাক্ট করতে চাচ্ছে সেটা এখানে তাকে দিতে হবে। যেমন যদি এখানে দেয় যে তার যদি ব্লগ ক্রিয়েট করতে কোনো সমস্যা হয় এবং সেখানে সে লিখে দিচ্ছে ধরুন যে আই কান্ট ক্রিয়েট এ ব্লগ। সো এই মেসেজটা সে সেন্ড করলো, তো এই মেসেজটা কিন্তু অলরেডি অ্যাডমিনের কাছে চলে গেছে। সো বিষয়গুলোকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা এখন অ্যাডমিন প্যানেলের মধ্যে চলে যাই এবং সেখানে আমরা দেখতে পারবো যে অ্যাডমিন বা সাপোর্ট এই বিষয়গুলোকে কিভাবে ম্যানেজ করছে। অ্যাডমিন প্যানেলের মধ্যে যেতে হলে প্রথমে এমন একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে যে অ্যাকাউন্টের রোল হচ্ছে অ্যাডমিন, অন্যথায় কিন্তু কেউ অ্যাডমিন প্যানেলের মধ্যে যেতে পারবে না। সো আমি একটা এমন অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, অ্যাডমিন, এবং আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং আমি যদি এখন সাইন ইন বাটনে ক্লিক করি তাহলে অ্যাডমিন যে অ্যাকাউন্টটা, যার রোল হচ্ছে অ্যাডমিন, যেমন এখানে দেখা যাচ্ছে যে রোল হচ্ছে অ্যাডমিন, সেই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে যেতে চাই, সো এই যে অ্যাডমিন প্যানেলে চলে আসছি। সো অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড, সেখানে কিন্তু একটা পুরো প্রজেক্টের ওভারভিউ দেখা যাচ্ছে যে এই প্রজেক্টে টোটাল কতগুলো পোস্ট হয়েছে, টোটাল কতগুলো ব্লগ আছে, টোটাল কতগুলো ইউজার এবং টোটাল কতগুলো মেসেজ আসছে, সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো শুরুতেই আমি ব্লক ম্যানেজমেন্ট ফিচারটাকে একটু এক্সপ্লোর করি। আমি যদি ব্লক ম্যানেজমেন্টের মধ্যে যাই তাহলে এই ওয়েবসাইটের মধ্যে টোটাল কতগুলো ব্লগ আছে সব কিন্তু দেখা যাচ্ছে এবং একটা ব্লগের নাম কি, তার ওনারকে, ওনারের ইমেল অ্যাড্রেস সব কিছুই দেখা যাচ্ছে, সে টোটাল কতগুলো পোস্ট করছে সেটাও দেখা যাচ্ছে, কবে এই ব্লগটা ক্রিয়েট করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ব্লগটা এখন অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাডমিন বা সাপোর্ট চাইলে কিন্তু যে কোনো ব্লগকে একদম সাসপেন্ড করে দিতে পারে। যেমন এখান থেকে যদি আমি একটা চাই এই ব্লগটাকে কিন্তু ব্যান করে দিতে পারি। সো কম্পিউটার সোসাইটি ব্লগটাকে যেহেতু ব্যান করে দিছি, এখন কিন্তু পাবলিক পেজের মধ্যে এই ব্লগটা আর শো হবে না, আবার চাইলে সেটাকে আবার আনব্যানও করা যাবে। সো কোনো একটা ব্লগের মধ্যে যদি এখানে আমরা ভিউ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সেই ব্লগে টোটাল কতগুলো পোস্ট আছে সেটাও কিন্তু চলে আসবে। যেমন এই ব্লগের মধ্যে 3টা পোস্ট আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো
প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আবার কতগুলো রিপোর্ট আছে, আবার কতগুলো লাইক কমেন্ট আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেও চাইলে কোনো একটা পোস্টকে রিভিউ করা যাবে অথবা ব্যান করা যাবে। সো আমরা পোস্ট ম্যানেজমেন্টের মধ্যেই সেটা দেখি। পোস্ট ম্যানেজমেন্টের মধ্যে এখানে সবগুলো পোস্ট দেখা যাচ্ছে, চাইলে যে কোনো পোস্টকে সার্চ করা যাবে। সো একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি সার্চ বক্স রেখে দিছি। সো যে কোনো জায়গাতেই আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। যেমন এই জায়গাতেই যদি আমি লিখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো এই দেখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পোস্টটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো এভাবে কিন্তু আমরা সার্চও করতে পারবো। পোস্টের ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতেছি যে এখানে কিন্তু কয়টা রিপোর্ট আছে কোন পোস্টের জন্য সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো আমরা যদি খেয়াল করি এই যে এই পোস্টটাকে অলরেডি ব্যান করা আছে, কারণ এখানে 2টা রিপোর্ট আছে এবং এই রিপোর্টগুলো হয়তোবা ভায়োলেট করছে কোনো কিছু, সেজন্যই কিন্তু এটাকে ব্যান করা হয়েছে। যেমন এখানে আরেকটা রিপোর্ট দেখতেছি এই পোস্টের মধ্যে, যেটা আমরা একটু আগেও করছিলাম। সো আমরা যদি একটু এই পোস্টটাকে রিভিউ করি, আমি যেহেতু এখন অ্যাডমিন হিসাবে এই পোস্টটাকে রিভিউ করব। সো এখানে আমি আমার পোস্টটাকে দেখতে পাচ্ছি যে পোস্টটা কি পোস্ট এটা অ্যাকচুয়ালি। আর এই পাশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কি রিপোর্টটাকে দেওয়া হয়েছে। সো রিপোর্টটা দেখা যাচ্ছে যে রুলস ভায়োলেশন, দিস পোস্ট ভায়োলেট দ্য রুলস। সো এখান থেকে অ্যাডমিন যেহেতু আমি পুরো পোস্টটাকে পড়ে দেখতে পারি যে আসলেই কি কোনো রুলস ভায়োলেট করছে কিনা। যদি ভায়োলেট করে তো ওকে ফাইন, তাহলে আমি এখান থেকে সেটাকে কিন্তু ব্যান করে দিতে পারবো, আর এই পোস্টটা কোনো ইউজার বা কোনো রিডার আর পড়তে পারবে না, অর্থাৎ এটা পাবলিকলি শো হবে না। সো এখান থেকে চাইলেই ব্যান করে দেওয়া সম্ভব। সো এই পোস্টটা এখন ব্যান হয়ে গেছে, আবার আনব্যান করতে চাইলে আনব্যানও করা পসিবল। সো এ হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ফিচার। সো ইউজার ম্যানেজমেন্ট ফিচারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একজন ইউজারের নাম, ইমেল, তার কন্ট্যাক্ট নাম্বার এবং একজন ইউজারের মধ্যে কি কি রোল আছে সেই রোলটা এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন সাকিব হাসানের ক্ষেত্রে 2টা রোল আছে, আবার যদি আমরা দেখি মাহবুব হাসান জুয়েল এর শুধুমাত্র একটা রোল আছে। তো চাইলে একজনকে আরও অনেকগুলো রোল অ্যাসাইন করা যাবে। যেমন ব্রোকার রোল আছে, আমি চাইলে একে আরও একটা রোল অ্যাসাইন করতে পারি। যেমন তাকে আমি চাইলে সাপোর্ট বানায় দিতে পারি এবং সেভ চেঞ্জেস দিলে। সো এখন দেখা যাচ্ছে যে ইমরান হাসান সে ব্লগার এবং সাপোর্ট, এই 2টা রোলই কিন্তু তার আছে। এবং চাইলে একজন ইউজারকে এখান থেকে টোটালি ডিলিট করে দেওয়া যাবে। সো এটাও করা সম্ভব। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট মেসেজেস। সো এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2টা মেসেজ আছে এখন পর্যন্ত ওয়েবসাইটে, 2জন ইউজার, যদিও একই ইউজার দ্বারা 2টা মেসেজ সেন্ড করা হয়েছে। সো একটা মেসেজ ছিল লগ ইন প্রবলেম নিয়ে, আর একটা হচ্ছে ব্লক ক্রিয়েট নিয়ে। এই 2টা টপিকের উপরেই কিন্তু মেসেজ আসছে। এই মেসেজটা অলরেডি দেখা হয়েছে যেহেতু সিন আসছে, এবং এটাকে রিপ্লাইও করা হয়ে গেছে। যদি নিচের মেসেজটার ক্ষেত্রে দেখি, এটাকে সিনও করা হয়নি এবং রিপ্লাইও করা হয়নি, তার জন্য আনসিন এবং পেন্ডিং দেখাচ্ছে। আমি এটাকে সিন করে ফেলি শুরুতেই, এবং দেখতে পাচ্ছি সে লিখেছে যে আই ক্যান্ট ক্রিয়েট এ ব্লক। সো আমি চাইলে তাকে এখন রিপ্লাই করতে পারি। শুরুতেই আমি তাকে একটা সাবজেক্ট দিচ্ছি ইমেইলের, যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, এবং নিচে রিপ্লাই করতেছি ইউ উইল ট্রাই টু ফিক্স your problem as soon as possible. সো এই মেসেজটা দিয়ে আমি যদি এখান থেকে সেন্ড করি, তাহলে এই মেসেজটা সেই ইউজারের কাছে কিন্তু চলে যাবে। এখন যদি এই মেসেজটা সে যে পাইছে সেটা বোঝার জন্য আমরা আবারও মেইল ট্র্যাপে যেতে পারি। আমরা মেইল ট্র্যাপকে ব্যবহার করতেছি যেহেতু আপনাদেরকে টেম্পোরারিলি বোঝানোর জন্য। সো মেইল ট্র্যাপে যদি আসি, এই যে এই ফিউ সেকেন্ড আগেও একটা মেসেজ চলে আসছে। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে থট শেয়ার থেকে সেই ইউজারের কাছে মেসেজটা গেছে, এবং যাকে মেসেজটা দেওয়া হয়েছে তার নাম ছিল সাকিব হাসান। সো হাই সাকিব হাসান, আমি যে মেসেজটা দিছি সেটা হচ্ছে আই উইল ট্রাই টু ফিক্স ইউর প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো অনেক প্রফেশনালভাবে কিন্তু তার কাছে এই মেসেজটা চলে গেছে। সো আবারও আমাদের প্রজেক্টে ফিরে আসি। এরপরে হচ্ছে এখানে আমরা খেয়াল করতেছি যে যেহেতু আমরা মেসেজটা রিপ্লাই করে ফেলছি এবং সিন করে ফেলছি, তাই সিন আর রিপ্লাই এখন হয়ে গেছে।
এখন আমরা সেটিংয়ের মধ্যে যাচ্ছি। সিস্টেম সেটিংয়ের মধ্যে অ্যাডমিন বা সাপোর্ট চাইলে এই ওয়েবসাইটের জন্য যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটা কিন্তু এখান থেকেই সেট করে দিতে পারে। সেইখানে যাই দিবে না কেন সেটাই কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে সেট হয়ে যাবে। এবং এই যে পোস্ট করার সময় বা ফিচার ইমেজের জন্য যে ইমেজগুলোকে আপলোড করা হচ্ছে সেগুলো S3 বাকেটে সেভ হবে নাকি লোকাল সার্ভারে সেভ হবে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে এবং তারপরে সেভ চেঞ্জেস দিলে এই সেটিংটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এ হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। কোর্সের ফাইনাল প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই প্রজেক্টটিকে ইউনিট টেস্ট করেছি, যার জন্য ব্যবহার করেছি অ্যান ইউনিট এবং মক ও শাউটলি। তো এখন আমি আমার প্রজেক্টটির ইউনিট টেস্টের জন্য যে টেস্টগুলো লিখেছি সেগুলোকে রান করে দেখাবো। সো টেস্টের মধ্যে যায় আমি রান অল টেস্টের মধ্যে ক্লিক দিচ্ছি। সো এখানে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে মোট 72টা টেস্ট আছে এবং সবগুলো টেস্ট পাস করেছে। সো একদম সব কিছুই ঠিকঠাক আছে।